দিনটা ছিল ১৯৭১ সালের 3 ডিসেম্বর। পাকিস্তান বিমান বাহিনী অপারেশন চেঙ্গিস খানের মাধ্যমে ভারতের পশ্চিম অংশের 9টি বিমান বাহিনীতে অতর্কিত বোমাবর্ষণ করে। আর এই ঘটনার পরপরই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেন এবং শুরু হয় ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধ। এই যুদ্ধ ছিল মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে, যেখানে ভারত সরাসরি মুক্তিবাহিনীকে সমর্থন করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে ও টানা 13 দিন যুদ্ধ চলার পর 16 ডিসেম্বর পাকিস্তানের প্রায় 90,000-এরও বেশি সৈন্য বাংলাদেশের ঢাকা শহরে ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। আর এর মাধ্যমে শেষ হয় ভারত পাকিস্তান যুদ্ধ এবং জন্ম নেয় নতুন একটি দেশ, স্বাধীন বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার পর এই ভারত পাকিস্তান যুদ্ধ কেন ঘটেছিল? আর ঘটলেও ভারতীয় সেনাবাহিনী এমন কোন মিলিটারি স্ট্র্যাটেজি ফলো করে এই যুদ্ধকে জয় করেছিল? আর কেনই বা ভারতকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িয়ে পড়তে হয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে, সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। দেশ তোমার দেশ, জয় বাংলা। আবার সবাই বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা। বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাঝে আমার। 1947 সালে ভারত স্বাধীন হবার পর ব্রিটিশ সরকার ভারতকে দুটি ভাগে ভাগ করে। প্রথম অংশ ইন্ডিয়া ও দ্বিতীয় অংশ পাকিস্তান। কিন্তু এই পাকিস্তানের আবার দুটি অংশ ছিল, পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তান। এই দুই পাকিস্তানের মধ্যে দূরত্ব ছিল প্রায় 1500 কিলোমিটারেরও বেশি এবং পূর্ব পাকিস্তানের জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের থেকে অনেক বেশি ছিল। এছাড়াও পশ্চিম পাকিস্তানের মানুষের প্রধান ভাষা ছিল উর্দু আর পূর্ব পাকিস্তানের মানুষের প্রধান ভাষা ছিল বাংলা। এছাড়াও পাকিস্তানের অর্থনীতির একটা বড় অংশ পূর্ব পাকিস্তান নিয়ন্ত্রণ করলেও রাজনৈতিক দিক থেকে পশ্চিম পাকিস্তান বেশি সুযোগ সুবিধা ভোগ করত আর পশ্চিম পাকিস্তানের থেকেই বিভিন্ন রাজনৈতিক নেতাগুলো বিলং করত। আর এই বৈষম্যগুলো ক্রমশ পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। কিন্তু প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীকালে কঠিন সমস্যার মুখে পড়ে পূর্ব পাকিস্তানের জনগণ, কারণ রাজনৈতিক নেতারা ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের জনগণের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতে শুরু করে। এর মধ্যে একদিন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা এবং বাংলা ভাষাকে পাকিস্তান থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলা হবে। State language of Pakistan is going to be Urdu and no other language. And anyone who tries to mislead you is really the enemy of Pakistan. Without a state language, no nation can remain. কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণ এই প্রস্তাব মেনে নেয়নি এবং তারা এই নিয়ম কার্যকর না করার জন্য 1952 সালে গড়ে তোলে ভাষা আন্দোলন। আর এরপর থেকেই পূর্ব পাকিস্তানে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অনেক ধর্মঘট ও বিক্ষোভ সৃষ্টি হতে থাকে। ঠিক সেই সময় পূর্ব পাকিস্তানের খারাপ পরিস্থিতিতে রাষ্ট্রপতি ইয়াহিয়া খান পাকিস্তানের ইতিহাসের সর্বপ্রথম সাধারণ নির্বাচন ঘোষণা করে এবং 1970 সালে এই নির্বাচনে আশ্চর্যজনকভাবে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ 169টি আসনের মধ্যে 167টি আসন জিতে যায়। আর এই আওয়ামী লীগের দলনেতা ছিলেন শেখ মুজিবুর রহমান এবং নিয়ম অনুযায়ী তারই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল। কিন্তু মুজিবুর রহমান নির্বাচনে জেতার পরেও পশ্চিম পাকিস্তানের নেতারা তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বঞ্চিত করে এবং এর প্রতিবাদে বাংলাদেশে 1970 সাল নাগাদ বড় ধরনের ধর্মঘট দেখা যায়। এই পরিস্থিতিতে 1971 সালের মার্চ মাসে পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট নামে একটি নৃশংস সামরিক অভিযান শুরু করে। ঠিক এর বিপরীতে পাকিস্তান সরকার এই নাজুক পরিস্থিতিকে সামাল দিতে সেনাবাহিনী দ্বারা বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে ব্যাপক গণহত্যা ও যুদ্ধপরাধ চালায়। এর পাশাপাশি 1971 সালের 25শে মার্চ তারা মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে নিয়ে আসে। আর এটাও বলে রাখা ভালো, গ্রেপ্তারের কিছুক্ষণ আগে শেখ মুজিবুর রহমান একটি ব্রডকাস্ট মেসেজের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে দিয়ে যায়। This may be my last message
From today, Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh. Final victory is ours. এই ঘটনার পরেই বাংলাদেশে মুক্তি বাহিনী গঠিত হয়। এই বাহিনীতে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ এবং সামরিক বাহিনীর সদস্যরাও যোগ দেন এবং তারা গরিলা যুদ্ধের মাধ্যমে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। আর এই মুক্তি বাহিনীকে অস্ত্র সরবরাহ থেকে শুরু করে বিভিন্নভাবে সাহায্য করেছিল ভারত সরকার। যেহেতু বাংলাদেশের এই অশান্তির সময় পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার করতে থাকে, তাই এই অত্যাচার থেকে বাঁচতে প্রায় 1 কোটি বাঙালি শরণার্থী বা উদ্বাস্তু ভারতে প্রবেশ করে এবং ভারত সরকার এই শরণার্থীদের সাহায্য করার জন্য পূর্ব পাকিস্তান সীমান্ত খুলে দেয় ও ভারতের বিভিন্ন রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও বিহারে উদ্বাস্তু শিবির তৈরি করতে থাকে, যেখানে এই সমস্ত উদ্বাস্তুদের খাদ্য খরচ থেকে শুরু করে চিকিৎসা সমস্ত খরচ ভারত সরকার বহন করে। কিন্তু এত বিপুল সংখ্যক মানুষের দায়িত্ব নেওয়া ভারতের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করছিল, তাই তৎকালীন কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানায়। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো দেশ তখন ভারতকে সাহায্য করতে আসেনি। আর ঠিক সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1971 সালের 27শে মার্চ এই সিদ্ধান্তে আসেন যে এই কোটি কোটি শরণার্থী বা উদ্বাস্তু গ্রহণ করার থেকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে বাংলাদেশকে স্বাধীন করাটা অনেকটা লাভজনক এবং যুক্তিসঙ্গত হবে। আর ঠিক সেই মতো 1971 সালের এপ্রিলের শেষের দিকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেকশকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি পাকিস্তানের সাথে যুদ্ধে যেতে প্রস্তুত কিনা, কিন্তু ভারতের আর্মি জেনারেল সরাসরি ইন্দিরা গান্ধীকে না বলেন, কারণ পূর্ব পাকিস্তানে সেই সময় বর্ষা চলছিল আর এই বর্ষার সময় যুদ্ধ করলে ভারতীয় সেনাবাহিনীদের অভিযানে অনেক সমস্যা হবে। এছাড়াও এই সময় ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ করার জন্য যথেষ্ট প্রস্তুত ছিল না, আর এই অল্প সময়ের মধ্যে পাকিস্তানের সাথে যুদ্ধ করা প্রায় অসম্ভব ছিল। এরপর তিনি ইন্দিরা গান্ধীর কাছে কিছু শর্ত রাখেন এবং বলেন যে তিনি যদি তার শর্ত মেনে নেন এবং যুদ্ধের জন্য একটি নির্দিষ্ট তারিখ ঠিক করে দেন, তবে তিনি যুদ্ধ জয়ের সম্ভাবনা দিতে পারেন। এবং তার কথা অনুযায়ী ইন্দিরা গান্ধী শর্ত মেনে নেন এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় ভারত। ভারত প্রথমে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদের যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেয় এবং মক ড্রিলে অংশগ্রহণ করে। এছাড়াও তারা পাকিস্তান সীমান্তের কাছে সেনাবাহিনীর সংখ্যা বাড়াতে থাকে। ভারতের এই যুদ্ধ প্রস্তুতি দেখে সেই মুহূর্তে পাকিস্তান 3 ডিসেম্বর সন্ধ্যায় প্রায় 5:30টার সময় ভারতীয় বিমান ঘাঁটিতে ও ভারতের পশ্চিম অংশের পাঠানকোট, শ্রীনগর, আগ্রা সহ আরও 6টি রাজ্যে আকস্মিক আক্রমণ চালায় ও বোমা ফেলে। এবং এই ঘটনার পরে ইন্দিরা গান্ধী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। Some hours ago, soon after 5:30 p.m. on the 3rd of December, Pakistan launched a full-scale war against us. Today, the war in Bangladesh has become a war on India. এর পরের দিনই অর্থাৎ 4 ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারফোর্স পাকিস্তানে বড় ধরনের বোমা বিস্ফোরণ করে ও পাকিস্তানের বেশ কিছু বিমান ঘাঁটি ধ্বংস করে দেয়। অন্যদিকে ইন্ডিয়ান নেভি ইস্ট পাকিস্তান বা বাংলাদেশে 2টি বন্দর চিত্তাগঞ্জ আর কক্সবাজারে হামলা করার জন্য প্রস্তুত হয় এবং প্রায় 12টি এয়ারক্রাফট পুরো পোর্ট দুটিকে ক্ষতিগ্রস্ত করে দেয়। আর ঠিক ওই রাতে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচি বন্দরে অপারেশন ট্রাইডেন্ট পরিচালনা করে সফল হামলা চালায় ও করাচি বন্দরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। কিন্তু বাংলাদেশকে স্বাধীন করার জন্য এই পদক্ষেপগুলো যথেষ্ট ছিল না, কারণ বাংলাদেশকে দখল করতে হলে ঢাকার উপর ভারতের নিয়ন্ত্রণ আসা জরুরি ছিল। আর ঢাকা পৌঁছানোর জন্য ভারতকে মেঘনা নদী পার করতে হতো। আর এখানেই ছিল গল্পের টুইস্ট, কারণ মেঘনা ছিল একটি বড় প্রাকৃতিক বাধা আর পাকিস্তান যাতে ভারত ঢাকা দখল না করতে পারে তাই সেখানে অনেক সেনাবাহিনী মোতায়েন করেছিল। তাই ভারতের কাছে একমাত্র অপশন ছিল পাকিস্তানকে যুদ্ধে হারিয়ে এই ঢাকাকে দখল করা। কিন্তু পাকিস্তান সেনাবাহিনীকে হারিয়ে ঢাকা দখল করা অনেকটা বড় চ্যালেঞ্জ ও ইম্পসিবল ছিল। ঠিক সেই সময় ভারতের আর্মি জেনারেল সগৎ সিং ঢাকা পৌঁছানোর জন্য একটা কিলার বুদ্ধি বের করে। তিনি ভারতীয় যুদ্ধ হেলিকপ্টার ব্যবহার করে মেঘনাকে ওভারটেক করে আকাশপথে প্রায় 4000 ভারতীয় সেনাকে ঢাকায় ল্যান্ড করান এবং ঢাকা ভারতের নাগালের খুব কাছে চলে আসে। কিন্তু সমস্যা এখানেই শেষ ছিল না, কারণ এই সময় পাকিস্তানের সমর্থনে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা ও যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অংশগ্রহণ করে। আমেরিকা এই সময় 8টি যুদ্ধ জাহাজ সহ একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী জাহাজ বঙ্গোপসাগরে পাঠায় ও তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্র বা ইউকে ভারতের বিরুদ্ধে বেশ কিছু যুদ্ধ জাহাজ পাঠায় ভারতের সাথে যুদ্ধ করার জন্য। কিন্তু আমেরিকা হয়তো ভুলে গেছিল ভারতের কাছে তার সব থেকে ভালো বন্ধু রাশিয়া আছে। আর ঠিক সেই সময় ভারত সরকার রাশিয়ার কাছে সাহায্যের জন্য হাত
হাত বাড়ায় এবং রাশিয়া দেরি না করে ভারতের পক্ষে দ্রুত অনেকগুলো যুদ্ধজাহাজ ও বেশ কিছু পরমাণু অস্ত্র পাঠায়। এর মাধ্যমে আমেরিকা একটি পরমাণু যুদ্ধের ভয়ে পিছু হটে যায় এবং ধীরে ধীরে পাকিস্তানের অবস্থা খারাপ হতে থাকে। আর এরপর আনুষ্ঠানিকভাবে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের ঢাকা শহরে পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করে। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় কোনো সেনাবাহিনীর আত্মসমর্পণ। আর এই আত্মসমর্পণের দলিল পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল এ.কে নিয়াজি স্বাক্ষর করেছিলেন। ও 1971 সালের এই যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেটির নাম ছিল সিমলা চুক্তি। এই চুক্তির মাধ্যমে দুই দেশ এই সিদ্ধান্ত নেয় যে ভবিষ্যতে সব সমস্যার শান্তিপূর্ণভাবে সমাধান বের করা হবে, যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়া হবে এবং কাশ্মীর সহ সব দ্বন্দ্ব দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মেটানো হবে। আর এরপরেই জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। তো এই ছিল আজকের এই ভিডিও, যেখানে আমরা 1971 সালের যুদ্ধ সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলে আলোচনা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠবেন।